আজকে আমরা শুরু করব সন্ধি প্রকরণ। দেখো, তোমাদেরকে আগের দিন যে ছবিটি পাঠিয়েছিলাম সেখানে দেওয়া ছিল সন্ধির সংজ্ঞা ও প্রকারভেদ। সন্ধির সংজ্ঞা ও প্রকারভেদ মানে সন্ধি কাকে বলে এবং সন্ধি কয় প্রকার, সেটা নিয়ে আজকে আলোচনা করছি। আমরা সন্ধি বলতে কি বুঝি? সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। আমরা সন্ধির সংজ্ঞা কি জানি? দুটি সন্নিহিত বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। সন্নিহিত মানে কাছাকাছি, দুটি কাছাকাছি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো। ছবিটিতে দেওয়া আছে, দেখো, প্রথমেই সন্ধির সংজ্ঞা ও প্রকারভেদ। তার নিচে বলা আছে, মানে সন্ধির সংজ্ঞা বলা আছে, পর সন্নিকর্ষ সংহিতা। সংস্কৃত, হ্যাঁ, এটা বলা আছে পর সন্নিকর্ষ সংহিতা, অর্থাৎ দুটি বর্ণ অত্যন্ত কাছাকাছি এলে দ্রুত উচ্চারণে পরস্পর মিলিত হলে সন্ধি হয়। তাহলে কি দেখলাম? পর সন্নিকর্ষ সংহিতা, এটা সংস্কৃত কথা। অর্থাৎ দুটি বর্ণ অত্যন্ত কাছাকাছি এলে দ্রুত উচ্চারণে পরস্পর মিলিত হলে সন্ধি হয়। আমরা যেটা জানি দুটি সন্নিহিত বর্ণের মিলনকে বলা হয় সন্ধি, সেটা এটা। হ্যাঁ, দুটি সন্নিহিত বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। বাংলা এবং সংস্কৃত সন্ধি একই, কিছু কিছু ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে আলাদা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই একই। হ্যাঁ, সন্ধি আমরা ক্লাস 4 থেকে শিখছি। তাহলে কি দেখলাম? দুটি বর্ণ অত্যন্ত কাছাকাছি এলে দ্রুত উচ্চারণে পরস্পর মিলিত হলে সন্ধি হয়। আমরা যে সংজ্ঞাটা জানি, দুটি সন্নিহিত বর্ণের মিলনকে বলা হয় সন্ধি, সেটাই। যেমন কি দেওয়া আছে, দেখো, বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। আমরা প্রথমেই মনে রাখব, সন্ধি করতে গেলে আমাদের দুটি শব্দ চাই। সেই দুটি শব্দের একটাকে বলবো প্রথম শব্দ এবং আর একটাকে বলবো দ্বিতীয় শব্দ। তাহলে কি চাই সন্ধি করতে গেলে? দুটি শব্দ। সেই শব্দে দুটি শব্দতে সন্ধি হয় না, সন্ধি হয় দুটি বর্ণতে। সন্ধি হয় দুটি বর্ণতে। এবার দেখব আমরা কি দেখলাম, দুটি শব্দের একটিকে বলবো প্রথম শব্দ এবং একটিকে বলবো দ্বিতীয় শব্দ। যেমন এখানে দেওয়া আছে, দেখো, বিদ্যাযুক্ত আলয়। এখানে বিদ্যাটাকে বলবো প্রথম শব্দ এবং আলয়টাকে বলবো দ্বিতীয় শব্দ। এবার দেখব সন্ধি কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের হয়েছে। দেখো, এখানে প্রথম শব্দ তাহলে কোনটা? বিদ্যা। এবং দ্বিতীয় শব্দ আলয়। আমরা মনে রাখবো সন্ধি সবসময় হবে প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ। এখানে লক্ষ্য করবে, প্রথম শব্দ বিদ্যার শেষে আছে আ, বয়সী দয়জফলা আকার আ, এবং দ্বিতীয় শব্দ আলয়, তার প্রথমে আছে আ। এই আ এবং আ মিলিত হয়ে একটা আকার হচ্ছে বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় হচ্ছে। তাহলে কি দেখলাম? সন্ধি করতে গেলে আমরা দুটি শব্দ পাবো। সেই দুটি শব্দের মধ্যে কার কার সন্ধি হবে? প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ। এবার চলে আসবো আমরা সন্ধির প্রকারভেদ, মানে সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায়। তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে, দেখবে
সন্ধি 3 প্রকার। কয় প্রকার? সন্ধি 3 প্রকার। আমরা জানি সন্ধি 3 প্রকার। সন্ধি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে স্বরসন্ধি, 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং 3 নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি কয় ভাগে ভাগ করা যায়? সন্ধিকে 3 ভাগে। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবার দেখব আমরা স্বরসন্ধি কাকে বলে বা স্বরসন্ধি কিভাবে হয়। স্বরসন্ধি দেখো নামেই দেওয়া আছে, পড়ো স্বরসন্ধি। স্বরসন্ধি দেখতে পারবে আমরা কি দেখেছিলাম? ক্লাস 4-এ করেছিলাম স্বরসন্ধি। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। তাই তো, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসন্ধি। যেমন দেখো আমরা সন্ধির সংজ্ঞা যখন পড়লাম তখনই পেয়েছিলাম একটা উদাহরণ, বিদ্যালয়। বিদ্যাযুক্ত আলয় আছে তো, বিদ্যাযুক্ত আলয়, এটাকে বলবো স্বরসন্ধি। কেন স্বরসন্ধি বলবো? এবার দেখো কেন বলবো। তাহলে বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, তাই তো। আমরা জানি সন্ধি করতে গেলে কি চাই? 2টি শব্দ। 2টি শব্দের মধ্যে কি চাই? প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ। তাহলে বিদ্যাযুক্ত আলয়, বিদ্যাযুক্ত আলয়ে প্রথম বর্ণ বিদ্যা এবং দ্বিতীয় বর্ণ আলয়, আমরা আগেই আলোচনা করলাম। তাহলে বিদ্যাযুক্ত আলয়, প্রথম শব্দ হচ্ছে বিদ্যা, প্রথম শব্দের শেষ বর্ণ কি আছে দেখো, দয়ঝল আকার আ। তাহলে আটা কি বর্ণ? স্বরবর্ণ। একটা স্বরবর্ণ পেলাম। এবার দ্বিতীয় শব্দের প্রথমে কি আছে দেখি। দ্বিতীয় শব্দটা কি? আলয়। তার প্রথম শব্দ কি? এই প্রথম বর্ণ কি? আ। তাহলে আ, বিদ্যার আ হচ্ছে স্বরবর্ণ, আলয়ের আ হচ্ছে স্বরবর্ণ এবং দুজনেই কি? প্রথমটা হচ্ছে প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ। এই দুটো আ যুক্ত হয়েছে, দুটো আ যুক্ত হয়ে একটা আ পালিয়ে গেছে বা একটা আ লুপ্ত হয়ে গেছে বা একটা উঠে চলে গেছে আর একটা আ এসছে বা আকার এসছে। বিদ্যাযুক্ত আ সমান বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, এটাকে স্বরসন্ধি বলছি। যেমন আর একটা তোমাদের উদাহরণে দেখো, দেবযুক্ত ইন্দ্র বা দেবযুক্ত ইন্দ্র, দেবযুক্ত ইন্দ্র সমান দেবেন্দ্র। লক্ষ্য করো স্বরসন্ধির উদাহরণ দেখো, দেবেন্দ্র, দেবযুক্ত ইন্দ্র সমান দেবেন্দ্র। দেব এবং ইন্দ্রের কোনটা প্রথম বর্ণ বা কোনটাই বা দ্বিতীয় বর্ণ, কোনটা প্রথম শব্দ এবং কোনটা দ্বিতীয় শব্দ বলো দেখি। দেবটা হচ্ছে প্রথম শব্দ এবং ইন্দ্রটা হচ্ছে দ্বিতীয় শব্দ। তাহলে প্রথম শব্দের শেষে কি আছে? বর্ণই কিন্তু দেখো, দেব, দেবটাকে বর্ণ বিশ্লেষণ করো। দয়ে হস যুক্ত এ যুক্ত বয়ে হস যুক্ত অ, তাহলে শেষে কি থাকছে? অ। অটা কি বর্ণ? স্বরবর্ণ। তাহলে একটা স্বরবর্ণ পেলাম এবং দ্বিতীয় শব্দের প্রথমে কি আছে? হ্রস্বই। হ্রস্বইটা কি? স্বরবর্ণ। তাহলে কি আছে? অ এবং হ্রস্বই মিলে হচ্ছে একার, হচ্ছে না? দেখো, দেবযুক্ত ইন্দ্র সমান দেবেন্দ্র। হ্রস্বই এবং অ, প্রথমে অ আছে এবং হ্রস্বই, অ এবং হ্রস্বই মিলে হচ্ছে একার। দেবযুক্ত ইন্দ্র সমান দেবেন্দ্র, হচ্ছে তো? তাহলে স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় তাকে বলবো স্বরসন্ধি। বেশ,
এবার সন্ধির প্রকারভেদে আমরা 2 নম্বর সন্ধি পেয়েছি ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিটা আলোচনা করি। ব্যঞ্জন সন্ধির সংজ্ঞায় আমরা পড়েছিলাম, আমরা কি জানি, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। কি জানি আমরা, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে সন্ধি হয় তাকে কি বলবো, ব্যঞ্জন সন্ধি। তোমরা এই সংজ্ঞায় কি আছে দেখো, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। একই, ব্যঞ্জন বর্ণকে থাকতেই হবে, একটা ব্যঞ্জন বর্ণ থাকতেই হবে ব্যঞ্জন সন্ধি হতে গেলে। হ্যাঁ, একটা বর্ণ ব্যঞ্জন বর্ণ হতেই হবে। আমরা যে প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ পাবো না, প্রথম শব্দের শেষটাকে ব্যঞ্জন বর্ণ হতে হবে, অথবা দ্বিতীয় শব্দের প্রথমটাকে ব্যঞ্জন বর্ণ, মানে একটাকে ব্যঞ্জন বর্ণ হতেই হবে, ওটা ছাড়া ব্যঞ্জন সন্ধি হবে না। আবার দুটোই ব্যঞ্জন বর্ণ হতে পারে, হতেই পারে। কি তাহলে সংজ্ঞাতে তো বলা আছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণ, একটা ব্যঞ্জন হতেই হবে ব্যঞ্জন সন্ধি করতে গেলে, আবার দুটো ব্যঞ্জন হতে পারে। তাহলে দেখো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমাদের জানা উদাহরণের মধ্যে একটা দিচ্ছি, আমরা ক্লাস 5-এ করেছিলাম। দেখো, মৃন্ময়, মনে করো সন্ধি বিচ্ছেদ কি হবে, মৃন্ময়। হ্যাঁ, মৃৎ যুক্ত ময় সমান মৃন্ময়। মৃৎ, ময়েরই খণ্ডতা যুক্ত ময় সমান মৃন্ময়। আমরা প্রথমেই বলেছি সন্ধি করতে গেলে দুটো শব্দ চাই, দুটি শব্দের হচ্ছে একটা প্রথম শব্দ, একটা দ্বিতীয় শব্দ, চাই তো। এবার তাদের মধ্যে প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণর মধ্যেই হয় আমাদের সন্ধি। জেনেছিলাম তো। দেখো, মৃৎ, ময়রি খণ্ডত যুক্ত ময়, মৃৎটা হচ্ছে প্রথম শব্দ এবং ময়টা হচ্ছে দ্বিতীয় শব্দ। প্রথম শব্দের শেষে কি আছে দেখো, মৃতের শেষে কি আছে, ময়রি খণ্ডত মানে তটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যুক্ত ময় কি আছে, ময়, ম অন্তস্থ ময়। দ্বিতীয় শব্দ ময়, ময়ের প্রথম বর্ণ কি, হ্যাঁ ম। তাহলে ত আর ম মিলে হচ্ছে দন্তান্ন সমান মৃন্ময়। ত আর ম মিলে কি হচ্ছে দন্তান্ন। কোনটা চলে যাচ্ছে, তটা উঠে গিয়ে দন্তন্য চলে আসছে তো, ত উঠে গিয়ে দন্তন্য চলে আসছে। মৃৎযুক্ত ময় সমান মৃন্ময়। এটা কি দিলাম, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ। এবার একটা দেখি, তোমাদের উদাহরণ দেওয়া আছে। দেখো, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ, লক্ষ্য করো। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ দেখো, বাক যুক্ত ঈশ, বয়াকার কয়ে হস যুক্ত ঈশ, বাক যুক্ত ঈশ সমান বাগী স, বয়াকার গয়ে দীর্ঘই তালবস্য বিসর্গ, বাগী স। তাহলে বাক যুক্ত ঈশ, প্রথম শব্দ কি বাক এবং দ্বিতীয় শব্দ কি ঈশ। বাকটাকে বর্ণ বিশ্লেষণ করো, বয়ে হস যুক্ত আ যুক্ত কয়ে হস। এখানে কিন্তু অ হবে না, কারণ কয়ে হস আছে, অ হলে তো স্বরবর্ণ হয়ে গেল। কয়ে হস মানে কিন্তু ব্যঞ্জন বর্ণ। কয়ে হস পর্য অ থাকতো তাহলে স্বরবর্ণ হতো। এখানে কয়ে হস, শুধু কয়ে হস আছে, শুধু ক নাই, কিন্তু ক থাকলে অ হতো না। বর্ণ বিশ্লেষণ আমরা জানি, বয়ে হস যুক্ত আ যুক্ত কয়ে হস। তাহলে প্রথম শব্দের শেষ বর্ণ হচ্ছে কয়ে হস বা ক, এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হচ্ছে দীর্ঘই, দীর্ঘটা হচ্ছে স্বরবর্ণ। আগে আমরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ পেলাম, এবার পেলাম ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ, কয়ের সঙ্গে দীর্ঘই। বাক যুক্ত ঈশ্বর সমান বাগী স, কয় হস এবং দীর্ঘই মিলিত হয়ে কি হচ্ছে দীর্ঘইকার, মানে দীর্ঘ থেকে যাচ্ছে কিন্তু দীর্ঘইটা যুক্ত হচ্ছে কয়ের সাথে। বাক যুক্ত ঈশ সমান বাগী স, হচ্ছে তো? হ্যাঁ ঠিক।
একটা কি পেলাম ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ মৃন্ময় মৃৎযুক্ত ময়, এবং একটা পেলাম ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ কি পেলাম বাক যুক্ত ঈশ বাক ঈশ পেলাম না? হ্যাঁ, গুড। এবার আমরা দেখব বিসর্গ সন্ধি। সন্ধির প্রকারভেদে 3 নম্বর সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি, তাই তো? দেখি বিসর্গ সন্ধি কি আছে। আমরা বিসর্গ সন্ধির সংজ্ঞা মনে করো তোমরা, বিসর্গ সন্ধি আমরা ক্লাস 6-এ করেছিলাম, দেখো। হ্যাঁ, প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে দ্বিতীয় শব্দের প্রথমে অবস্থিত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় বিসর্গ সন্ধি। এটাই বলেছিলাম আমরা, দেখো মনে করো, লিখিয়েছিলাম। হ্যাঁ ঠিক, প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে দ্বিতীয় শব্দের প্রথমে অবস্থিত ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ মিলনকে কি বলা হয়? ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধি করতে গেলে আমাদের কি থাকতে হবে? প্রথম শব্দের শেষে অবশ্যই বিসর্গ থাকতে হবে। বিসর্গ কোথায় থাকবে? হ্যাঁ, বিসর্গ থাকবে প্রথম শব্দের শেষে, প্রথম শব্দের মাঝখানে হবে না। প্রথমে তো বিসর্গ বসেই না, মাঝখানে হবে না, শেষেই বসতে হবে। প্রথম শব্দের শেষে বিসর্গকে বসতেই হবে, তবেই হবে বিসর্গ সন্ধি। দ্বিতীয় শব্দের প্রথমে যাই থাকুক, ব্যঞ্জনও থাকতে পারে, স্বরও থাকতে পারে, কিন্তু প্রথম শব্দের শেষে বিসর্গ থাকতেই হবে, তাছাড়া বিসর্গ সন্ধি সম্ভব নয়। তোমাদের যে ছবিটি দিয়েছিলাম সেখানে কি সংজ্ঞা দেওয়া আছে দেখো। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। তাহলে কি? বিসর্গের সঙ্গে বিসর্গ সন্ধি করলে কি হবে? বিসর্গকে থাকতেই হবে, বিসর্গ ছাড়া বিসর্গ সন্ধি হবে কি করে, তাই না? ঠিক। তাহলে আমরা কি পেয়েছিলাম? আমরা পড়েছিলাম প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে দ্বিতীয় শব্দের প্রথমে অবস্থিত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় বিসর্গ সন্ধি, তাই না? এবার উদাহরণে দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। আবিষ্কার, আবিষ্কার সন্ধি বিচ্ছেদ করি, আবিষ্কারটাকে করব। হ্যাঁ, আবি যুক্ত কার, বয়সী বিসর্গ, আবি যুক্ত কার সমান আবিষ্কার। এখানে দুটো শব্দ আছে। হ্যাঁ দেখো, আবি এবং কার, বয়সী বিসর্গ, আবিটা হচ্ছে প্রথম শব্দ এবং কারটা হচ্ছে দ্বিতীয় শব্দ। প্রথম শব্দের শেষে দেখো বিসর্গ আছে, আবি, বয়সী বিসর্গ, আবি যুক্ত কার, কয়াকার র। হ্যাঁ, দ্বিতীয় শব্দের প্রথমে কি আছে? ব্যঞ্জন বর্ণ ক। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম বা সংজ্ঞাতে আছে, বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে বলা হয় বিসর্গ সন্ধি। এখানে ব্যঞ্জন বর্ণ মিলিত হচ্ছে, দেখো বিসর্গের সঙ্গে বিসর্গ এবং ক দুটি মিলিত কি হচ্ছে? বিসর্গ চলে যাচ্ছে, দন্তস চলে আসছে। ক এবং বিসর্গের সন্ধির ফলে বিসর্গ চলে যাচ্ছে, দন্তস চলে আসছে। আবি যুক্ত কার সমান আবিষ্কার, আবি যুক্ত কার সমান আবিষ্কার। বারবার দেখো, আবি যুক্ত কার সমান আবিষ্কার। বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কয়ের সন্ধি হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, তার ফলে বিসর্গ চলে যাচ্ছে, দন্তস চলে আসছে। আবি যুক্ত কার সমান আবিষ্কার, তাই না? হ্যাঁ, কি দেখলাম? বিসর্গের সঙ্গে একটা ব্যঞ্জন বর্ণের মিলন দেখলাম। এবার বিসর্গের সঙ্গে একটা স্বরবর্ণের মিলন তোমাদের উদাহরণ দেখো, লক্ষ্য করো, দেখতে পাবে। কবি যুক্ত অয়ম, ক বয়সী বিসর্গ, কবি যুক্ত অয়ম সমান কবিরয়ম, কবি যুক্ত অয়ম সমান কবিরয়ম। দেখো, ক বয়সী বিসর্গ, কবি যুক্ত অয়ম, প্রথম শব্দ হচ্ছে কবি এবং দ্বিতীয় শব্দ হচ্ছে অয়ম। প্রথম শব্দের শেষে কি আছে? বিসর্গ আছে, তাহলে তো বিসর্গ সন্ধি হবেই না। কবি প্রথম শব্দ, শেষে বিসর্গ আছে, এবং অয়ম, অয়ম হচ্ছে দ্বিতীয় শব্দ। এর প্রথমে কি বর্ণ আছে? দেখো, স্বরবর্ণ আছে না? আগেটা ছিল ক ব্যঞ্জন বর্ণ, এটা আছে অ স্বরবর্ণ। তাহলে কি হচ্ছে? এখানে
ক বয়সী বিসর্গযুক্ত অয়ম সমান কবির অয়ম। এক্ষেত্রে কি হচ্ছে, বিসর্গ চলে যাচ্ছে, র চলে আসছে এবং অটা ওই রয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না, র র যুক্ত অ সমান র, রয় যুক্ত অ সমান র, তাহলে কি হচ্ছে কবির অয়ম, কবি যুক্ত অয়ম সমান কবির অয়ম। এক্ষেত্রে কি হচ্ছে, বিসর্গের সঙ্গে অ স্বরবর্ণ অ তার সঙ্গে হচ্ছে, ফলে বিসর্গ চলে যাচ্ছে, র চলে আসছে, হচ্ছে না, হ্যাঁ ঠিক। এবার আমরা আলোচনা করব বিসর্গ কয় প্রকার, বিসর্গকে নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, তোমরা আগেও করেছিলাম, তোমাদের 6-এ করিয়েছিলাম। হ্যাঁ, বিসর্গ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে দন্তস্বজাত বিসর্গ, একটা হচ্ছে রজাত বিসর্গ। রজাত একটা, আর একটা হচ্ছে দন্তস্বজাত। রজাত বিসর্গ কাকে বলে? তো রজাত বিসর্গ কি? রজাত বিসর্গ কি? হ্যাঁ, যে বিসর্গ র থেকে জাত বা র থেকে যে বিসর্গ জন্ম, যা বা র থেকে যে বিসর্গ এসছে তাকে রজাত বিসর্গ বলবো। হ্যাঁ, যেমন তোমাদের উদাহরণ দেখো, রজাত বিসর্গের কবি যুক্ত অয়ম সমান কবির অয়ম। এই কবির অয়মের র থেকে বিসর্গ এসছে, দেখো কবির অয়মটা সন্ধি বিচ্ছেদ করো, কবি বিসর্গযুক্ত অয়ম সমান কবির অয়ম। ক বয়সী বিসর্গযুক্ত অয়ম সমান কবির অয়ম। কবির অয়মের র থেকে এসছে বিসর্গটা, দেখো ক বয়সী বিসর্গ, র নাই কিন্তু, ক বয়সী র নাই, ক বয়সী বিসর্গ আছে, তাহলে র থেকে এসছে বিসর্গটা কবির অয়ম। ক বয়সী বিসর্গযুক্ত অয়ম সমান কবির অয়ম। কবির অয়ম, ক বয়সী র অন্তস্থময় হস, কবির অয়ম। তাহলে এই র থেকে এসছে কবির বিসর্গটা, ক বয়সী বিসর্গ, সেই জন্য এটা রজাত বিসর্গ বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক। এবার দন্তস্বজাত বিসর্গ একই, যেমন রজাত বিসর্গ দেখলাম, দন্তস্বজাত বিসর্গ একই। যে বিসর্গে বা যে বিসর্গ দন্তস্ব থেকে এসছে বা দন্তস্ব থেকে যে বিসর্গ জন্ম বা দন্তস্ব থেকে যে বিসর্গ জাত, যে বিসর্গ দন্তস্ব থেকে জাত তাকে দন্তস্বজাত বিসর্গ বলবো। আমরা উদাহরণ দেখেছিলাম আবিষ্কার, আবি যুক্ত কার, আবিষ্কারের দেখো আ বয়সী দন্ত শয়ে কয়াকার র, দন্ত শয়ে কয় আছে না, এই দন্তস্বটা বিসর্গে পরিণত হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করো, আবি আ বয়সী বিসর্গ আবি যুক্ত কার সমান আবিষ্কার। তাহলে কি আবিস নাই কিন্তু, আ বয়সী দন্তস্ব নাই কিন্তু, কেন নাই? কারণ দন্তস্বটাই তো বিসর্গ হয়ে যাচ্ছে। আবি যুক্ত কার সমান আবিষ্কার। তাহলে কি দন্তস্বজাত বিসর্গ এবং রজাত বিসর্গ বোঝা গেল। যখন র বিসর্গ রূপান্তরিত হয় সেটা হচ্ছে রজাত বিসর্গ, যখন দন্তস্ব বিসর্গ রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে দন্তস্বজাত বিসর্গ, তাই নয়? হ্যাঁ, দেখো আবার আবার দন্তস্ব বিসর্গ, দেখো দন্তস্বজাত মানে যে বিসর্গ দন্তস্ব থেকে এসছে বা যে বিসর্গ দন্তস্ব থেকে জাত তাকে দন্তস্বজাত বিসর্গ, আর যে বিসর্গ র থেকে এসছে বা র থেকে জন্ম বা র থেকে জাত তাকে বলবো রজাত বিসর্গ। বোঝা গেল? হ্যাঁ, আজকে এই অবধি থাকলো। পরের দিন আমরা এবার আসবো সন্ধির নিয়ম। পরের দিন তোমাদেরকে সন্ধির নিয়ম পাঠাবো, তোমরা নিয়ম মুখস্থ করবে। ঠিক আছে।